আজকে আমরা শুরু করছি বায়ুচাপের পার্থক্যের কারণগুলো কি। প্রথমে আমরা অনেকগুলো প্যারাগ্রাফে নানা রকম প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নভিত্তিক আলোচনা করব, তাহলে তোমরা উত্তর দিতে পারবে যে কিভাবে এই জায়গাটা করবো। কারণ ফ্ল্যাটভাবে 2-3 পাতা দেওয়া আছে, তো সেটা পড়ে তোমরা বুঝতে পারবে না যে এখান থেকে কী প্রশ্ন আসবে। ওই জন্য আমি একটু প্রশ্নভিত্তিক আলোচনা করবো, ঠিক আছে? একটা একটা করে প্রশ্ন আমি লিখবো এবং তার উত্তর আমি একটা একটা করে দেবো। তাহলে প্রথমে যেটা হচ্ছে যে শীতল মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি কেন? এই একটা কোশ্চেন। বা একটা বলতে পারে উষ্ণ মরু অঞ্চলে বা উষ্ণ, এটা লিখতে পারে নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে? উষ্ণ তোমাদের করে রয়েছে নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম কেন? এই দুটো প্রথম প্যারাগ্রাফ থেকে পাবো। তো আমি তো বইয়ে তোমাদেরকে ছবি দেখিয়ে বলে দেবো কোন জায়গাটা কি পড়বে, মার্ক করে দেবো যেমন করেছি। তো এই পার্টটা তোমাদের ভিডিও থেকে ডিলিট হয়ে গেছে, তো আমি এটাকে আবার ভিডিও করছি। ওই জন্য তোমাদের আগের পার্টগুলো থেকে এই ভিডিওটা একটু অন্যরকম রাখবে, কারণ এখানে ফেস দেখতে পাচ্ছ, অনুভূতি দেখতে পাচ্ছ না। তো রিসেন্ট ভিডিও সবগুলোতে আমি এরকমভাবেই পড়াই। তো আমি স্টার্ট করছি তাহলে আজকে। প্রথমে রয়েছে বায়ু উষ্ণতার পরিবর্তন। তাহলে কি হচ্ছে? শীতল মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি কোনো নিরক্ষীয় অঞ্চল। তাহলে আমরা বায়ুচাপ যখন পড়ছি, এবারে বায়ুর চাপটা কি না, বায়ু যখন একক বিশিষ্ট আয়তন যখন চাপ দিচ্ছে, যে চাপটা, সেটাই হচ্ছে বায়ুচাপ। এবারে দেখবো বায়ু কিন্তু যখন উষ্ণতা বাড়ে তখন কিন্তু বায়ুর চাপের পরিবর্তন হয়। কি ধরনের পরিবর্তন হয়? ধরো এরকম আমি একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে আমাদের উচ্চ অঞ্চল, উচ্চতাটা বেশি, এটা হচ্ছে নর্মালি নিচু অঞ্চল। তাহলে আমরা সিম্পল এটাকে পরে দেখছি। আগে আমরা যদি দেখি বায়ুর উচ্চতা মোস্টলি নিচের দিকে, অণুগুলো দেখব প্রচুর কাছাকাছি থাকে। যদি এই নির্দিষ্ট আয়তনের বায়ুটা, এই ধরো এটা একটা নির্দিষ্ট আয়তনের বায়ু, এইটাতে যদি দেখি এর হঠাৎ বায়ুটার মধ্যে উষ্ণতা আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? আগে ছিল 25 ডিগ্রি, এখন সেটাকে আমি করে দিলাম 35 ডিগ্রি করে দিলাম সেলসিয়াস, এই বায়ুটার উষ্ণতা যেটা আমি রেখেছি। তখন কি হবে? বায়ুর উষ্ণতা যদি বেড়ে যায়, তাহলে বায়ুর যে অণুগুলো থাকে, মানে এইগুলো কি হয়, এদের মধ্যে একটা গতিবেগ সৃষ্টি হয়। ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত স্থান পরিবর্তন করে, ওরা মুভমেন্ট করতে থাকে, ছটপট চঞ্চল হয়ে যায়, ঠিক আছে? এবং যখনই বায়ু গরম হবে তখন মনে রাখতে হবে হালকাও হয়ে যায়। হালকা হয় বলেই ওরা এক জায়গা থেকে এক জায়গায় দৌড়াতে থাকে। তখন কি হবে? এই যে অণুগুলো, যতগুলো অণু রয়েছে, ওরা কি করবে? ওরা ধীরে ধীরে আস্তে আস্তে এখান থেকে বেরোতে চাইবে, ছটপট ছটপট করছে। তাহলে বায়ুর উষ্ণতা যখন বেড়ে গেল তখন কি হয়? বায়ুর চাপও পরিবর্তন হবে। কিভাবে? দেখো, এই আস্তে আস্তে এই অণুগুলো আস্তে আস্তে এখান থেকে বেরোতে থাকবে, বেরিয়ে ওপর দিকে চলে যাবে। যেহেতু কেন ওপর দিকে যাচ্ছে? কারণ এর বৈশিষ্ট্য কি? বায়ুর উষ্ণতা বাড়লে এদের গতিবেগ বেড়ে যায়, এবং গতিবেগগুলো বাড়লে কি হচ্ছে? গতিবেগ বাড়লে ওরা হালকা হয়ে যায় এবং এদিক সেদিক ছুটে বেড়াতে, ওপর দিকে ছুটে বেড়াতে থাকে, ঠিক আছে? তখন কি হয়? তখন তাহলে কি হচ্ছে? এইখানে যদি বায়ু পরিমাণ আগে ছিল, যদি আমি যদি 100 ইউনিট বায়ু ধরি, তো এখন সেটা এখন হয়ে যাবে 80 বা 70 ইউনিট। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? বায়ুর চাপটা কমে যাবে, কারণ বায়ুর কণাগুলো কম আছে, বায়ুর অণুগুলো কম আছে, তখন বায়ুর চাপটা কমে যাবে, এটা আস্তে আস্তে ওপর দিকে উঠে যাবে, কারণ এটা হালকা বলে। তাহলে কি কি জানলাম? একটা হলো উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, তার সাথে বায়ুর অণু গতিবেগটা বৃদ্ধি পাচ্ছে, তার সাথে কি হচ্ছে? গতিবেগ বৃদ্ধি পেলে এরা কি হবে? হালকাও হবে, হালকা হলে ওরা মুভমেন্ট হবে, এবং তার ফলে কি হবে? বায়ুর চাপটা কম হবে, বায়ুর চাপ কমে যাবে। তাহলে আমরা বলতে পারি উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুচাপ কি হবে? বায়ুচাপ বাড়বে না কমবে? কমবে। ঠিক উল্টোটা দেখব। এইবারে উল্টোটা কি দেখব? ধরে নাও বায়ুর তাপমাত্রাটা কমিয়ে দিলাম, 35 থেকে আবার আমি 20-তে নিয়ে এলাম। ওরা তখন কি হয়? বায়ু যত ঠান্ডা হয়ে যায় তখন বায়ুর অণুগুলোর মুভমেন্ট করার ক্ষমতা, মানে গতিবেগ আর বাড়ে না, ওরা স্থির এক জায়গায় শান্ত হয়ে বসে থাকে, ঠিক আছে? তখন ধীর শান্ত কখন হবে? যখন বায়ুর অণুটা ভারী হয়ে যাবে,
হ্যাঁ, যখন বায়ুটা হালকা থাকবে তখন তো কী করবে, এদিক সেদিক ছটফট করবে। তো ঠিক ওরকম, তো যখন বায়ুটা ঠান্ডা হবে মানে উষ্ণতাটা কমে যাবে, তার মানে ঠান্ডা, উষ্ণতাটা কমে গেলে কি হচ্ছে, বায়ুর অণুগুলো শান্ত প্রকৃতির হয়ে যাচ্ছে, মানে কি ভারী হয়ে যাচ্ছে। ঠিক এর উল্টো। তাহলে আশা করি এখানটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে উষ্ণতা কমলে কি হচ্ছে, কমলে আমি ডাইরেক্ট লিখছি, গতিবেগ কম হবে এটা, তাহলে এটা কি হবে, বায়ুচাপ বাড়বে। এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, এটা কিন্তু সত্য মিথ্যা, শূন্য স্থান, এমসিকিউ যে কোনো থেকে আসতে পারে। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধিতে। এইবার আমি চলে যাই এই দুটো প্রশ্নে। শীতল মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি হবে কেন? আমি কি বললাম, উষ্ণতা কমলে মানে কি, তার মানে তো ঠান্ডা। উষ্ণতা কম মানে তো ঠান্ডা জায়গা, প্রচুর ঠান্ডা, তার মানে শীতল। এবং শীতল অঞ্চলে কি হয়, বায়ু কণাগুলো কি করে, ওরা ভারী বসে থাকে, চুপ করে বসে থাকে, ওরা কিছু মুভমেন্ট করতে পারে না। যদি আমি দুটো পাতলা আর মোটা মানুষের মধ্যে তুলনা করি, তাহলে যে পাতলা সে এক জায়গা থেকে অন্য জায়গায় ইজিলি বারবার ছুটতে পারবে, কিন্তু যে খুব মোটা এরকম ধরনের, সে কি ছুটতে পারবে, সে স্থির হয়ে বসে থাকবে। ঠিক সেরকম বায়ুর কণার ক্ষেত্রেও একই জিনিস। তো বায়ুর অণুগুলো শীতল হলে কি হচ্ছে, ওরা এক জায়গায় থাকে, তখন কি হয়, সব নেমে আসে নিচের দিকে, তখন কি হয়, সেক্ষেত্রে বায়ুর চাপটা বেশি হয়ে যায়। ঠিক আছে, সেটা এখানে বলেছে। আর ঠিক এটা হচ্ছে উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে কম কেন হবে, কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুগুলো গতিবেগ বৃদ্ধি পেয়ে যায়, হালকা হয়ে যায়, ওরা এদিক সেদিক ঘুরে বেড়ায়, তার ফলে বায়ুর চাপটা কমে যাবে। উত্তর পাওয়া গেছে আশা করি। এবারে আমি নেক্সট তোমাদের বইয়ের পার্টে যাব, কি রয়েছে আমি লিখে নিচ্ছি। নেক্সট আমি প্রশ্নগুলো লিখে নিয়েছি আগে, যে কি কি আমরা আলোচনা করব। প্রথমে দেখে নেব পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার কেন নিয়ে যায়, আর একটা হচ্ছে পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক কমে যায় কেন। আবার একই উত্তরটা সেমই হবে, প্রশ্নটা অন্য দিয়েছি ওই জন্য লিখেছি, অথবা পার্বত্য অঞ্চলে সহজে সিদ্ধ হয় না কেন, কোনো খাবার সেদ্ধ কেন হয় না, বা স্ফুটনাঙ্ক কমে যায় কেন, উত্তরটা একই হবে। ঠিক আছে, আর প্রথমে ওইটাও আমি একই সাথেই পাবো, আমি আগে আলোচনা করি, তারপর বলে দিচ্ছি কিভাবে কি লিখতে হবে। তাহলে আমরা একটা জিনিস দেখবো, যত প্রথমে একটা লাইন বলি, যত আমরা ওপর দিকে যাব, ওপর দিকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উচ্চতা বৃদ্ধি কি হবে, বায়ুর অণু সংখ্যা কমবে, অণুর সংখ্যাটা কমে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, এবারে দেখো তার দুটো কারণ, কি কারণ বলছে। এক নাম্বার হচ্ছে অভিকর্ষ, পৃথিবীর অভিকর্ষ। দু নাম্বার হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, বা তোমাদের বায়ুমণ্ডলের চাপ, বা এরকম ভাবে বায়ুমণ্ডলের চাপের থেকে দেখো ওপরের বায়ুস্তরের চাপ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওপরের বায়ুস্তরের চাপ, এটা হচ্ছে দুটো কারণ। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধি হলে কেন বায়ুর অণুগুলোর সংখ্যা কমে যায়, ফার্স্ট হচ্ছে। এবারে যদি আমরা দেখি, আলোচনা করি, দেখো পৃথিবী এটা হচ্ছে সেন্টার থেকে সব থেকে বেশি আমাদের অভিকর্ষ যদি টান দেখি, তাহলে বেশি হয় যেটা ভূপৃষ্ঠের কাছাকাছি। আমি এখানে যদি এই ছবিটা আঁকি, হ্যাঁ ঠিক আছে, যদি দেখি সব থেকে ভূপৃষ্ঠের কাছে কোনটা আমি জায়গা পাচ্ছি, এই জায়গাগুলো, তাই তো। ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ নয়, ভূকেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে এই পাহাড়টা অনেকটা দূর, তাই না, এর ডিস্টেন্সটা অনেকটা বেশি। আশা করি তোমরা এখানটা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে এটা থেকে অনেকটা দূর, এটা অনেকটাই কাছে। ওই জন্য এখানে অভিকর্ষের টানে, অভিকর্ষ পৃথিবী সব কিছুকে টেনে রাখে। আমরা জানি যদি কোনো বস্তু কিভাবে বুঝবো, এই যে প্রতিটা বস্তু নিচের দিকে নামছে, এই যে আমি এখানে যদি আমি এই যেটা দেখি, আমি নিচে ফেলছি, নিচে চলে যাচ্ছে, তাই তো। এগুলো কেন নিচের দিকে নামছে, কারণ অভিকর্ষ টান রয়েছে, পৃথিবীর কেন্দ্র সব কিছু জিনিসকে তার কেন্দ্রের দিকে টানছে। ওই জন্য সব কিছু বস্তু আমরা ওপর থেকে ফেলে নিচের দিকে টানে, বা আমি ওপর দিকে ছুটলেও সেই নিচের দিকেই পড়বে, তাই তো। তাহলে এটা কি করছে, সব কিছু যেহেতু টানছে, বায়ুটাকেও টানছে, বায়ুর কণাগুলোকেও, বায়ুর অণুগুলোকেও টানছে। ওই জন্য যেহেতু এখানে টানটা বেশি, কারণ আমি দেখছি এইটুকু ডিস্টেন্স রয়েছে, আর পাহাড়ে দেখতে পাচ্ছি অনেকটা উঁচু, ওই জন্য এখানে অনেকটা ডিস্টেন্স, ওই জন্য অত থাকে না। ওই জন্য আমি যদি কণাগুলো এখানে আঁকি, বায়ুর অণুগুলো যদি আঁকি, তাহলে বায়ুর অণুর পরিমাণ অনেক বেশি হবে। যত না আমি ওপর দিকে যাব, তার বায়ুর
অণুগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে এরকম করে, ঠিক আছে। আর নিচের দিকে বেশি থাকবে, ঠিক আছে। আরেকটা কারণ হয়, একটা তো দিয়েছে অভিকর্ষ বললাম, একটা হচ্ছে ওপরের বায়ুস্তরের চাপ। আমরা কি জানি বায়ুমণ্ডলের অনেকগুলো লেয়ার আছে, এরকম করে 6টা এরকম আমাদের অনেকগুলো লেয়ার আছে বায়ুমণ্ডলের। একটা কম্বলের মতো চারিদিকে জড়িয়ে আছে। আমরা বায়ু পড়েছি যখন পড়েছি প্রথমেই, তাহলে বায়ুস্তর এটা হচ্ছে টোটাল বায়ুস্তর, তাই তো, যেটা পৃথিবীর চারিদিকে এরকম করে কম্বলের মতো জড়িয়ে রয়েছে, এটা তো বায়ুমণ্ডল। তো এবারে কি হচ্ছে, এই ওপরের, আমি তো শুধু নিচেরটা করলাম, এর ওপরের এতটা বায়ু রয়েছে এখানে, তার একটা চাপ রয়েছে, সেই চাপে সব নিচের দিকে চলে আসে। আরেকটা কারণ তোমাদের বই নেই, আমরা যদি দেখি তাহলে আমরা সমস্ত যেটা প্লেন অঞ্চল মানে এই জায়গাগুলোতে বেশি কি হয়, শিল্পাঞ্চল থাকে, ঘরবাড়ি থাকে, এবং সেখানে না পলিউশনটা অনেক বেশি, ধূলিকণা বালিকণা এগুলো বেশি। ওই জন্য কি হয়, এই বায়ুগুলো অনেক ভারী হয়ে যায়, ধূলিকণা বা পলিকণাগুলোকে বয়ে বেড়ায়, তো ওগুলোর জন্য অনেক ভারী হয়। আর পাহাড় হচ্ছে খুব পরিষ্কার নীল আকাশ, ওখানে কোনো রকম পলিউশন থাকে না, ওখানে খুব পরিশুদ্ধ বাতাস, ওই জন্য খুব হালকা হয় ওখানে, ঠিক আছে। তো ওই জন্য যেহেতু এখানে বায়ু কণাগুলো, তোমাদের বই দুটো কারণ আছে, তোমরা ওটাই লিখবে। একটা হচ্ছে অভিকর্ষ যে টানে, কারণ এটা পৃথিবীর অনেকটা কাছে রয়েছে, আর একটা হচ্ছে ওপরের বায়ুস্তরে প্রচুর চাপ রয়েছে বলে সব কণাগুলো নিচের দিকে চলে আসে, হলো। এই দুটো কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অণুগুলোর পরিমাণটা অনেক বেশি থাকে। যেই আমি বাড়াবো উপর দিকে যাবো, দেখো আস্তে আস্তে সমস্ত বায়ুর অণুগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে, তাই না। তাহলে আমরা বলতে পারি যে উপরের দিকে যত যাবো পরস্পর আস্তে আস্তে অণুগুলো ছড়িয়ে যাচ্ছে, বায়ুর অণুগুলো ছড়িয়ে যাচ্ছে। তার মানে আমরা একটা কথা বলতে পারি, যত উপরে যাবো তাহলে বায়ুর চাপ কমবে, তার মানে বায়ুর ঘনত্বও কমবে, ঠিক আছে। বায়ুর চাপ কম, বায়ুর অণুর সংখ্যা কমবে, তার মানেই হচ্ছে ঘনত্ব বা ঘনত্বটা কমবে। চাপটা নয়, সরি চাপটা বলছিলাম, চাপটা আমি পরে বলবো, উপরে গেলে কি চাপ থাকে। তাহলে এটা হচ্ছে ঘনত্বটা কমবে, বায়ুর ঘনত্বটা হলো। এবারে আমরা যাচ্ছি মেন ইয়েতে। যখনই বায়ুর ঘনত্বটা কমছে তখন কি হয়, আচ্ছা একটা পরিমাণ তোমাদের দেওয়া আছে উঁচু অঞ্চলে, যেহেতু বায়ুর ঘনত্বটা কমছে ওই জন্য কি হয়, স্ফুটনাঙ্ক কমে যায়। স্ফুটনাঙ্ক কি, যে তাপমাত্রায় জল ফোটে, সাধারণত আমাদের যে নির্দিষ্ট বায়ুচাপ রয়েছে 1013 মিলিবার, 1013.25 মিলিবারে আমরা জানি স্ফুটনাঙ্ক আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা নর্মাল, ঠিক আছে। কিন্তু এইটা তো আমাদের এখানেরটা বায়ুচাপ নর্মালি, কিন্তু ওপর দিকে অন্যরকম হয়। ওই জন্য কি হয়, স্ফুটনাঙ্কটা আস্তে আস্তে ঘনত্বটা কমছে, বায়ুর ঘনত্ব কম হলে কি হয়, এই স্ফুটনাঙ্কটা কমে যাবে। তার মানে মেবি 90 হবে, মেবি 85 হবে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে। 90 ডিগ্রি হতে পারে, 85 ডিগ্রি হতে পারে, যে কিছু হতে পারে, হতে পারে। স্ফুটনাঙ্ক কমে গেল। স্ফুটনাঙ্ক কমে গেলে কি হবে, ধরো কোনো আমি আলু সেদ্ধ করছি, সেটা 100 ডিগ্রিতে আমাদের এখানে ফুটছে, সেটা নিচ্ছে 10 মিনিট। তাহলে 90 ডিগ্রিতে ফুটলেও তার মানে আলুটা সেদ্ধ হবে না, পারফেক্ট সেদ্ধ। তাহলে এটা কি লেগে আছে এখানে, সেটা 15 মিনিট 20 মিনিট লেগে যাচ্ছে, কারণ এটা 90 ডিগ্রিতে ফুটছে, তো 85 ডিগ্রিতে ফুটছে, তো তাহলে টাইম নেবে অনেক, তাই তো। ওই জন্য কি হচ্ছে, যে স্ফুটনাঙ্ক, যেহেতু বায়ুর ঘনত্ব কমছে, স্ফুটনাঙ্ক কমে যায়। কত চাপ কমছে, এখানে তোমাদের একটা পরিমাণ বলে দিয়েছে, 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে 1 সেমি পারস্তম্ভ। 110 মিটার যদি তুমি এগোতে থাকো তাহলে 1 সেমি পারস্তম্ভ তোমার কমতে থাকে, হলো। এই যেখানে তোমাদের একটা পরিমাণ দিয়েছে, প্রতি 110 মিটার উচ্চতা বাড়লে কি হচ্ছে, 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুচাপ কমছে। তাহলে বায়ুচাপ কমছে, তাহলে এটা আমি বলতে পারি বায়ুর অণুর সংখ্যা কমবে, ঘনত্ব কমবে, আবার এটার সাথে আমি যেটা লিখছিলাম ঠিকই, যেটা হচ্ছে বায়ুর চাপও কমবে। এবং বায়ুর চাপ কমলে কি হচ্ছে, এখানে স্ফুটনাঙ্কটা কমতে শুরু করছে, যেই জন্য সেদ্ধ হতে অনেক সময় লাগছে। এইবারে আমি প্রশ্নতে আছি, এটা আমি পেয়ে গেলাম, পার্বত্যাঞ্চলে কেন স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে, এটাও পেয়ে গেলাম, কেন সহজে সেদ্ধ হচ্ছে না। যখন সেদ্ধ হচ্ছে না লিখবে, প্লিজ স্ফুটনাঙ্কটা মেনশন করবে, আর এই পরিমাণটাও দেবে, এইটা হলো। এবারে হচ্ছে পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার কেন নিয়ে যায়, কেননা আমরা যদি দেখি
দেখো আমরা নিচে যখন থাকছি, এখানে যদি আমরা থাকি তাহলে এখানে আমরা প্রচুর বায়ু পাচ্ছি, কারণ এখানে অণুর প্রচুর পরিমাণ রয়েছে, বায়ুর অণু প্রচুর আছে, তাহলে আমি খুব ইজিলি আমরা এই জায়গাতে আমরা নিঃশ্বাস নিতে পারবো। কিন্তু যেই তুমি ওপরে যাবে, দেখো এখানে বায়ুর পরিমাণটা কতটা কম, যদি এটার সঙ্গে তুলনা করো তাহলে দেখতে পাচ্ছ অনেকটাই কম। তাহলে সেই জন্য আমাদের এক্সট্রা অক্সিজেন নিয়ে যেতে হয়। আচ্ছা এবারে বলি কেন অক্সিজেন কেন? কারণ আমরা জানি বায়ুতে 20%, এই যে বায়ু এখানে পুরোটাই অক্সিজেন না, বায়ুমণ্ডলে পুরোটাই অক্সিজেন তো নয়, 20%-এর মতো অক্সিজেন, 78%-এর মতো নাইট্রোজেন, এরকম করে আছে, তাই তো? তাহলে বায়ুতে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন 20%, তাহলে এখানে আমরা এই বায়ুটাতে 20% আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। কিন্তু যখন বায়ুটা কমে আছে তার মধ্যে 20% তো খুবই কম, সেখানে তাহলে আরও কমে যাবে। ওই জন্য ওপর দিকে গেলে আমাদের আলাদা করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয়, যাতে ওখানে যে আমাদের কোনো রকম শ্বাসকষ্ট না হয়। ঠিক আছে, এটা একটা দুটো প্রশ্ন উত্তর পাওয়া গেছে। নেক্সট পরবর্তী আমরা অংশে যাব। পরবর্তী যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোনো স্থানে নিম্নচাপ থাকলে কেমন আবহাওয়া নির্দেশ করবে, কোনো স্থান উচ্চ চাপ থাকলে, স্থান নয় উচ্চ চাপ থাকলে কী ধরনের আবহাওয়া নির্দেশ করবে, বা হতে পারে অন্যভাবেও বলতে পারে। আমি বলছি, প্রথমেই বলি, যদি কোনো বায়ুতে যদি খুব জলীয় বাষ্প থাকে, ঠিক আছে, যদি এখানে বায়ুর অণুগুলো রয়েছে, এখানে আমি লাল দিয়ে জলীয় বাষ্পগুলো আঁকলাম। যদি এখানে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্প নেচারই হচ্ছে, জলীয় বাষ্প হচ্ছে সেটা খুব হালকা হয়, সেটা বায়ু থেকেও হালকা হয়। হ্যাঁ, যদি কোনো বায়ুতে জলীয় বাষ্প হয় তাহলে জিনিসটা খুব হালকা হয়ে যাবে। হালকা হয়ে গেলে সে কী করবে, ওপর দিকে উঠে যাবে। এটা কারণ জলীয় বাষ্প থাকছে, এটা মানেই হালকা করে দেবে। হালকা কখন করবে, যদি বায়ু উষ্ণ হয়। হ্যাঁ, আবার যদি বায়ুতে জলীয় বাষ্প থাকে তাহলেও কিন্তু হালকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম লাইনটাই তোমাদের আছে, বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে অনেক হালকা হবে। কারণ আমরা জানি জলীয় বাষ্প মানেই হচ্ছে খুব হালকা, বায়ুর থেকেও হালকা। যে বায়ুতে জলীয় বাষ্প থাকছে সেখানে আরও হালকা হবে, এটা বললাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, হালকা হলে কি হবে, নেচে নিচ্ছে ওপর উঠে যাবো। এবারে যে ওপর উঠে গেল বায়ুগুলো তাহলে কমে গেল, আস্তে আস্তে বায়ুগুলো আমি মুছে দিলাম, কমে গেল। তাহলে এখানে চাপ থাকবে, বায়ু যদি না থাকে চাপ থাকবে না। তাহলে এখানে কি তৈরি হবে, নিম্নচাপ। আর নিম্নচাপ হলে কি হবে, ঝড়, ঝঞ্ঝা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। মানে বলতে পারি এক কথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া, এক কথায় যদি বলি। ঠিক আছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া। কি ধরনের নিম্নচাপ হলে কি হচ্ছে, নিম্নচাপ হলে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হবে, বৃষ্টিপাত হতে থাকবে কন্টিনিউ, আর দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে। ঠিক উল্টোটা যদি যায়, যদি বায়ুতে জলীয় বাষ্প না থাকে, শুধু শুকনো সুস্থ বাতাস থাকে এবং শুধু জলীয় বাষ্পগুলো রয়েছে, তাহলে কি হবে, এগুলো ভারী হবে, এক জায়গায় স্থির থাকবে, শান্ত আবহাওয়া বিরাজ করবে, কোনো রকম কোনো মুভমেন্ট হবে না, ভারী থাকবে, ওই জন্য ওরা এদিক সেদিক যেতেও পারবে না, ওই জন্য শান্ত আবহাওয়া বিরাজ করবে, কোনো রকম কিছু নির্দেশ করবে না, হাওয়াটাও চলবে খুব কম, শান্ত আবহাওয়া থাকবে। কিন্তু নিম্নচাপে গেলে হাওয়া চলবে, ঝোড়ো হাওয়া চলবে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাবো, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ কিভাবে তৈরি হচ্ছে। তার প্রধান উত্তর, যদি একটা কথায় উত্তর বলি সেটা হচ্ছে আবর্তন গতি। একটা কথাতে যদি আমি বলি তার উত্তর হচ্ছে আবর্তন গতির জন্য। কি করে, যদি আমরা দেখি পৃথিবী, আবর্তন গতি কি, পৃথিবী ঘুরছে, অনবরত ঘুরে চলেছে নিজের কেন্দ্রের চারিদিকে, পশ্চিম দিকে পূর্ব দিকে, নির্দিষ্ট সময়ে। ঠিক আছে, সেটা হচ্ছে আবর্তন গতি। পরিক্রমণ গতি কি, পৃথিবী যখন সূর্যের চারিদিকে নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময় ঘুরছে সেটাকে বলছে পরিক্রমণ গতি। ক্লিয়ার, এটা কি আবর্তন গতি। তাহলে আবর্তন গতি নিজের চারিদিকে ঘুরে যাচ্ছে অনবরত, যদি আমরা এরকম করে দেখাই তাহলে ও কন্টিনিউ এরকম করে ঘুরে চলেছে। এবারে ঘুরছে যখন, তখন ওর প্রবণতা থাকে গায়ের জিনিসগুলোকে ছিটকে দেবে। কেন, আমি যদি এরকম করে কন্টিনিউ রাউন্ড দিই, তোমাদের এরকম করে তোমরা ঘুরতে থাকো, তারপর যখন কন্টিনিউ আমি একবার ঘুরলাম, এটা যদি তুমি বারে বারে ঘোরো তাহলে তখন তুমি স্থির হয়ে দাঁড়াতে পারবে না, এরকম করে বেঁকিয়ে পড়ে যাবে, তাই তো। তার মানে কি হয়, একটা ফোর্স কাজ করে, একটা বল কাজ করে। ঠিক আছে, আরেকটা হচ্ছে এর কাজ প্রবণতা হচ্ছে, যদি আমি এই যে বললো একটা এক্সাম্পল তোমাদের, একটা লাটিম বা লাট্টু যেটাকে বলে, যদি কন্টিনিউ এরকম করে ঘুরতে থাকে এবং ঘোরার পর কি হচ্ছে, যেহেতু কন্টিনিউ ঘুরছে এবং হাত তুমি যদি দিয়ে দাও তাহলে ছিটকে যাবে ফট করে। হ্যাঁ, তাহলে ওর যখন ও ঘুরছে
এবং তার প্রবণতা থাকে বাইরের দিকে জিনিসপত্র ছিটকে দেয়। তো বায়ু যখন পৃথিবী ঘুরছে তার সাথে সাথে তার বায়ুমণ্ডলটা ঘুরছে, চারিপাশে যে বায়ুমণ্ডলটা রয়েছে এরকম করে কম্বলের মতো জড়িয়েছে, বায়ুমণ্ডলটা ঘুরছে। এবং ওই যে আমি বললাম, আমি যখন এরকম করে কন্টিনিউ করি তখন ছিটকে যাওয়ার প্রবণতা থাকে। বা আমি যদি একটা পাথরকে, এরকম ধরে একটা পাথরকে আমি যদি সুতো দিয়ে বাঁধি, একটা ঢিলকে একটা সুতো দিয়ে বেঁধে এমনি করে বাই বাই করে এরকম করে ঘোরাতে থাকি, হট করে আমি মাঝখানে থেকে কেটে দিলাম, তাহলে কি হবে? ছিটকে পড়বে, তাই না? ঠিক তার মানে কি, ওটা ওই যে ওর মধ্যে একটা বল কাজ করছে, সেই বলটা বাইরে দিকে ছিটকে দেওয়ার প্রবণতাটাকে আনছে। এখানেও সেরকম এই সবসময় চেষ্টা করে যে বাইরে দিকে এই জায়গাগুলো ছিটকে বাইরে দিকে চলে যায়, মাঝখানে বিশেষ করে এইখানে মানে নিরক্ষীয় অঞ্চলে মাঝে এই প্রবণতা ধীরে ধীরে কমে এইদিকে। তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু আবর্তন বেগটা খুব বেশি এবং এখানে আবর্তন বেগ শূন্য, এখানে আবর্তন বেগ সব থেকে বেশি নিরক্ষীয় অঞ্চলে, এবং আবর্তন বেগটা খুব বেশি হওয়ার জন্য এখানে কোনো রকম বায়ু থাকতে পারে না, চলে যায়, ছিটকে ছিটকে বেরিয়ে যায়। ওই জন্য বায়ু যদি না থাকে, বায়ু না থাকা মানে কি? বায়ু নেই, অণু নেই, হালকা হবে, কোনো চাপই নেই, ঘনত্ব কম, নিম্নচাপ। ওই জন্য নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ তৈরি হচ্ছে। আর ঠিক উল্টো কোথায় যাচ্ছে বায়ুগুলো? ক্রান্তীয় অঞ্চলে ছিটকে আছে। ক্রান্তীয় অঞ্চল মানে কি? তারপরের অঞ্চলটা, এই যে এইটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, এই দুটো কর্কটক্রান্তি মকরক্রান্তি এগুলো হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, ওইদিকে ছিটকে আছে। ওই জন্য ওখানে ওখানে বেশি বায়ু হয়ে যাচ্ছে, নিরক্ষীয় অঞ্চলের বায়ুগুলো ক্রান্তীয় অঞ্চলের দিকে চলে যাচ্ছে, ওই জন্য ওখানে উচ্চচাপ হয়। ঠিক আছে, দুটো উত্তর পাওয়া গেছে। এরপর আমরা নেক্সট চলে যাবো লাস্ট, যেটা হচ্ছে সমচাপ রেখা। সমচাপ মানে সমান চাপ যুক্ত রেখা। কিসের চাপ? বায়ুর চাপ। কোনো একটা স্থান রয়েছে, সেই স্থানে বায়ুর চাপ সব জায়গায় সমান হয় না। ঠিক আছে, আমি যদি যাই বায়ুর চাপ সব জায়গাতে সমান হবে না, কোথাও বেশি কোথাও কম। ধরো এখানে একটা নিম্নচাপ রয়েছে, লো প্রেসার, তারপর এগুলো হচ্ছে কিভাবে কেন হচ্ছে আমি বলছি। হলো, দেখো তোমাদের বই অন্যভাবে আছে, আমি এরকম করে দেখালাম। এবারে কি হচ্ছে, সমচাপ রেখাটা কি না, সমচাপ রেখার দ্বারা আমরা কোনো স্থানের চাপটা, বায়ুর চাপ কত সেটা জানতে পারি। ঠিক আছে, এবারে হচ্ছে এটা কোথাও আঁকা থাকে না, তো যদি হাঁটতে কোনো লাইন পাবে না, এটা কাল্পনিক। তাহলে আমরা বলতে পারি যে কাল্পনিক রেখার দ্বারা আমরা সমান চাপযুক্ত অঞ্চলগুলোকে যুক্ত করি, সেই চাপযুক্ত অঞ্চলগুলোকে, সেই রেখাটাকে, যে কাল্পনিক রেখাটাকে বলছে সমচাপ রেখা। তার একবার বলবো, যে কাল্পনিক রেখা দ্বারা নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে যুক্ত করি, সেই কাল্পনিক রেখাটাকে বলছি সমচাপ রেখা। হলো, তাহলে এটা হলো সমচাপ রেখা, হলো সমচাপ রেখার ছবি। সমচাপ রেখার এবারে বৈশিষ্ট্যগুলো যখন পড়বো, তাহলে সমচাপ রেখা দিয়ে বৈশিষ্ট্য হচ্ছে 1 নাম্বার, এগুলো দেখতে পাচ্ছি এরকম ভাবে, মানে কোনো লাইন কি কারোর সাথে টাচ করেছে দেখতে পাচ্ছি, এটা একটু কাছাকাছি হলেও টাচ করেনি, তোমরা তো দেখতে পাবে না, কিন্তু এটা যতই কাছাকাছি হচ্ছে কিন্তু টাচ এখানে কিন্তু করেনি। আমি তাহলে একটু তোমাদের বইটা দেখো, তাহলে বুঝতে পারবে কোনোটাই টাচ হয়নি। তাহলে এগুলো আমরা এক কথায় বলতে পারি সমান্তরাল। কেউ কাউকে প্রায় সমান্তরাল লিখবে, পুরোপুরি নয়, প্রায় সমান্তরাল, ছেদ করে না, পরস্পরকে ছেদ করে না। হলো, এটা হচ্ছে প্রথম। আর সমচাপ রেখা সবসময় মিলিবার এককে প্রকাশ করা হয়, এমবি, আমি শর্টে লিখছি, তোমাদের সব দেওয়া আছে তাই। মিলিবার এককে সাধারণত 980 থেকে 1010 না 1050 আছে তোমাদের বইয়ে, 1050 মিলিবার পর্যন্ত থাকে। 980 থেকে 1050 মিলিবার পর্যন্ত আমরা দেখতে পাই। তো সাধারণত এগুলো থেকে 20-40 এরকম গ্যাপ থাকে। তাহলে এবারে আমরা যদি যাই, এই যে খুব ঘন ঘন যদি আমরা এরকম করে টানি, তুমি এই বরাবর হেঁটে আসছো, আবার আমি এই বরাবর হেঁটে আসছি, দুটো লাইন আমি টানলাম। ধরো আমি এখান থেকে শুরু করলাম হাঁটাটা, এখান থেকে হেঁটে হেঁটে আমি একটু জুম করি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এতটাই জুম হচ্ছে। ধরো আমি এখান থেকে হাঁটলাম, তাহলে আমি আস্তে আস্তে হেঁটে গেলাম, তখন এখানে একটা বায়ুচাপ, ঠিক আছে, তো এখানে ধরো না আমি বায়ুচাপ হচ্ছে এখানে, এটা হলো 1050 এই রেখাটা, এটা ধরো 20 কম 1000,
30, এটা হলো 1000, আবার 20 কম 10, আমি বাংলা ইংলিশে মিশিয়ে করছি। এটা হলো 990, আবার এটা হলো 970, 950, তাই তো হলো। এটা হচ্ছে এবারে তাহলে আমরা এদিকে বেশি বাড়ছে, এটা হয়ে যাবে 1070, মাঝখানেটা এদিকে আমরা 4টা বাড়ছে, তাই তো। সরি, এটা উল্টো হবে। দেখো আমি পরিমাণগুলো লিখে দিয়েছি ছোট ছোট করে। তাহলে এখানে হচ্ছে 900, প্রথমে সব থেকে কম হচ্ছে এখানে, তাহলে এটা লো প্রেশার মানে নিম্নচাপ, তাহলে এদিকে পরিমাণটা কমে। এবার যখন হাঁটছি এদিক দিয়ে হেঁটে আসছি, এখানে পেলাম 1020, আবার এখানে হলো 1000, এখানে আবার 980, আবার এখানে 960, তাহলে খুব ঘন ঘন হাঁটছে, ঘন ঘন দেখছি পরিবর্তন হচ্ছে। তাহলে যেখানে এগুলো খুব ঘন ঘন থাকে সেখানে খুব দ্রুত চাপটা পরিবর্তন হয়। এটা তো আমাদের এক লাইনে লিখে দিয়েছে, মানেটা আশা করি বোঝাতে পারলাম যে যেখানে খুব কাছাকাছি থাকে বায়ুচাপ রেখাগুলো সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, বায়ুচাপ রেখাগুলো যখনই কাছাকাছি থাকছে তখন বায়ুচাপের খুব বেশি তোমার পরিবর্তন হচ্ছে বায়ুচাপ। তা আশা করি বোঝাতে পেরেছি, যেটা এই লাইনে লেখা আছে তোমাদের। আর সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরে খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্যটা খুব বেশি হয়, তাই না। বারবার চেঞ্জ হচ্ছে, পার্থক্য বেশি। আবার তুমি এদিক দিয়ে হাঁটছো, অনেকটা গেলে তবে যে একটা চেঞ্জ হলো, আবার একটা গেলে তবে চেঞ্জ হলো, তাহলে এখানে কিন্তু বায়ুচাপের পার্থক্যটা অনেকটা কম। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আমি 3টে বললাম। একটা হচ্ছে পার্থক্য, এই কাছাকাছিটা আমি লিখছি না, এগুলো হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে সমচাপ রেখা সাধারণত কি হয়, এগুলো পরিমাপটা কিসে দিয়ে মাপ করা হয়, যেখানে গড় সমুদ্রপৃষ্ঠ অনুযায়ী মাপ করা হয়। গড় সমুদ্রপৃষ্ঠে যা চাপ থাকে সেই অনুযায়ী আমরা সমুদ্রপৃষ্ঠের চাপ অনুযায়ী বাকিগুলো কম্পেয়ার করি। যেমন আমরা জিরোটাকে বেস লেভেল ধরি, এখানে সমুদ্রপৃষ্ঠের চাপটাকে বেস লেভেল ধরে আমরা একটা কাউন্ট করছি। ঠিক আছে, এই 4টে পয়েন্ট রয়েছে। আজকে এতটা হলো, পরের দিন আবার বায়ুচাপ ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।